ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিহার স্টেট টেটের যে ইতিহাস প্রশ্নপত্রের সমাধান আমরা শুরু করেছিলাম, আজ তার 3 পার্ট। তো শুরু করা যাক 3 নাম্বার পার্ট। এখান থেকে বেশ কিছু প্রশ্নপত্র আমরা পরবর্তী যে স্টেট টেট হবে সেখানেও আমরা কমন পেতে পারি। এই পরবর্তী স্টেট টেট মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে। হাতে খুব একটা সময় নেই, প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র আমরা আরও একবার চোখ বুলিয়ে নিই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলি কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। শুরু করা যাক 33 নম্বর প্রশ্ন। বাণভট্ট হর্ষচরিত গ্রন্থে হরিণিকা এবং কুরঙ্গিকা চরিত্র দুটির উল্লেখ করেছেন। এই হরিণিকা এবং কুরঙ্গিকা এই চরিত্র দুটির এই দুজন কে ছিলেন? মনোরঞ্জনকর্তা, নাস্তিক মহিলা, গোলামী মহিলা এবং বৈশ্য। এদের মধ্যে কোন অপশানটি সঠিক? তো উত্তর নাস্তিক মহিলা। এই হরিণিকা এবং কুরঙ্গিকা এই চরিত্র দুটি নাস্তিক। 34 নম্বর প্রশ্ন। কলিঙ্গ তুপরানিকি, এই কলিঙ্গ তুপরানিকি গ্রন্থের রচয়িতাকে? পুষ্যমিত্র, বুধমিত্র, জয়গণ্ডার। তো উত্তর হলো জয়গণ্ডার। পরের প্রশ্ন। কোন চোল রাজার সময় চোল প্রতিনিধি চীনে গিয়েছিলেন? অপশান: প্রথম রাজরাজ, প্রথম কুলোতুঙ্গ। কোনোটিই ঠিক নয়, উপরোক্ত দুজনের সময়কালেই। তো উত্তর প্রথম কুলোতুঙ্গ। এই প্রথম কুলোতুঙ্গের সময়কালে চোল প্রতিনিধি চীন দেশে গিয়েছিলেন। 36 নম্বর প্রশ্ন। মাধবী কবলন চলে যাওয়ার পরে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? মাধবী কবলন চলে যাওয়ার পরে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এটিই ছিল প্রশ্নে। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম? কোনটি উত্তর? উত্তর বৌদ্ধ ধর্ম, অর্থাৎ মাধবী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। 37 নম্বর প্রশ্ন। নিম্নের কোনগুলি চোলদের সময়কালের বন্দর? দেবল, খাম্বাত, থানা অথবা সবগুলিই ঠিক? তো আমাদের উত্তর কী হবে? উত্তর হবে সবগুলিই ঠিক। চোলদের সময়কালের বন্দর এই সবগুলোই ছিল। 38 নম্বর প্রশ্ন। চোলদের সময়কালে গ্রামের সমূহ বা প্রধানকে কি বলা হতো? কুর্রম, নাড়ু, বলনাড়ু, খুররম। তো উত্তর কি? উত্তর হলো নাড়ু। এই নাড়ু, বলনাড়ু, কুর্রম এই সমস্ত ইউনিট সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। 39 নম্বর প্রশ্ন। চোল সাম্রাজ্যের দক্ষিণে কোন রাজনৈতিক শক্তি ছিল? পল্লব, চের, পাণ্ড্য, হৈসল। তো পল্লবদের চোল সাম্রাজ্যের দক্ষিণে পল্লব ছিল, চের ছিল, পাণ্ড্য না হৈসল ছিল? তো উত্তর হচ্ছে পাণ্ড্য। পাণ্ড্য হচ্ছে সবথেকে দক্ষিণের যে রাজ্য সেটা ছিল পাণ্ড্য। ম্যাপের মাধ্যমে একটু দেখে নেওয়া যায়। চোলদের সবথেকে প্রধান নদী কোনটি ছিল? তো চোলদের সবথেকে প্রধান নদী গঙ্গা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা। গঙ্গা আমরা অপশান অনুযায়ী এলিমিনেট করে দিতেই পারবো, গোদাবরীও এলিমিনেট করে দিতে পারবো, কৃষ্ণা কাবেরীর মধ্যে একটু কনফিউশন থাকতেই পারে। তো উত্তর হচ্ছে কাবেরী। চোলদের সবথেকে প্রধান নদী হলো কাবেরী নদী। গিলোটিন যন্ত্র, এই 41 নম্বর প্রশ্ন। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইউরোপের প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন। গিলোটিন যন্ত্রটি ছিল, এটি কীরকম ধরনের একটি যন্ত্র ছিল? তো সেটি বলা হয়েছে এটি একটি উপকরণ যন্ত্র যেখানে দুটি দণ্ড ছিল, একটি ব্লেড ছিল যার মাধ্যমে কোনো একজন ব্যক্তির মাথা কেটে দেওয়া হতো। গিলোটিন যন্ত্র কেমন যন্ত্র ছিল? এটি একটি উপকরণ ছিল যেখানে দুটি দণ্ড এবং একটি ব্লেড থাকতো যার মাধ্যমে কোনো একজন ব্যক্তির মাথা কেটে দেওয়া হতো। অপশান: জনসাধারণের ফাঁসির মাধ্যম ছিল, এটি একটি ভালো তলোয়ার ছিল যার মাধ্যমে জনসাধারণের কাটা হতো। এবং এই যে প্রত্যেকটা অপশান, সেই প্রত্যেকটা অপশানই ভুল। তো উত্তর কি? না, এটি একটি উপকরণ ছিল যেখানে দুটি দণ্ড এবং একটি ব্লেড ছিল যার মাধ্যমে কোনো একজন ব্যক্তির মাথা কেটে দেওয়া হতো। তো গিলোটিন যন্ত্র আমরা জানি ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই থেকে শুরু করে রানী মেরি আন্তোয়ানেত এবং ডক্টর গিলোটিন, এই প্রত্যেকটা ব্যক্তির এবং আরও বহু মানুষের হত্যাকাণ্ডের সাক্ষী ছিল এই গিলোটিন যন্ত্র। পরের প্রশ্ন। 42 নম্বর প্রশ্ন। প্রাকৃতিক দশায় ফিরে এসো উক্তিটি কার ছিল? মন্তেস্কু, দিদেরো, লক, রুশো। তো উত্তর হচ্ছে রুশো ফ্রান্সের একজন দার্শনিক ছিলেন। আমরা সবাই জানি মন্তেস্কু, দিদেরো, লক, রুশো। তিনজনের মধ্যে লক ইংল্যান্ডের দার্শনিক ছিলেন, বাকি
মন্তেস্কু, দিদরে এবং রুশো সবাই ছিলেন ফ্রান্সের দার্শনিক। তো প্রাকৃতিক দশায় ফিরে এসো উক্তিটি ছিল রুশোর। এই রুশো হচ্ছে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হতো। ফ্রান্সের ক্রান্তির স্বরূপ কেমন ছিল? এই ক্রান্তি শব্দের অর্থ আমার যতটুকু ধারণা, ফরাসি বিপ্লবের সময়কার কথা বলা হচ্ছে এবং ফরাসি বিপ্লবের সন্ত্রাসের রাজত্ব, এই যে 13 মাসের যে সন্ত্রাসের রাজত্ব ছিল, তো সে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কের কথা বলা হচ্ছে এখানে। তো ফ্রান্সের ক্রান্তির স্বরূপ কেমন ছিল, ক্রান্তি টার্মটা ওরা ইউজ করেছিল। মধ্যবর্গীয়, হিংসাত্মক, অহিংসাত্মক, গৌরবপূর্ণ। তো আমরা ওই যদি সন্ত্রাসের শাসনকেই ধরে নেওয়া হয় তাহলে সন্ত্রাসের শাসনের স্বরূপ ছিল হিংসাত্মক, এটা আমরা কম বেশি পড়েছি বা সবাই জানি। 44 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের কৃষকদের কোন কাজটি করানো হতো না? অপশান কি? কুলীনবর্গের সেবা করানো, কুলীনবর্গের ঘর এবং খেতে কাজ করানো, রাস্তা নির্মাণের কাজ করানো, স্কুলের শিক্ষক রূপে সেবা করানো। কোন কাজটি করানো হতো না? তো স্কুলের শিক্ষকের রূপে সেবা করানো, এই কাজটি করানো হতো না। বাকি কুলীনদের সেবা বা ওই অভিজাতদের সেবা করানো এবং বাকি তাদের ঘর এবং ক্ষেত, অর্থাৎ ফসল ফলানোর যে জমি সেখানে কাজ করানো হতো এবং রাস্তা নির্মাণের কাজও করানো হতো, শুধুমাত্র সেবা করানো হতো না স্কুলের শিক্ষকের রূপে। 45 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজনৈতিক নিকায়, এখানে এই টার্মটাকে ইউজ করা হয়েছে। তো আমরা অপশানগুলো দেখে নিই। দুটো অপশান, স্টেটস জেনারেল এবং সাংসদ, পরে দুটোই সঠিক, কোনোটাই নয়। তো স্টেটস জেনারেল, ফ্রান্সের জাতীয় সভাকে বলা হতো। উত্তর স্টেটস জেনারেল। আমরা এই রাজনৈতিক নিকায় শব্দের অর্থ আমার ধারণা স্টেটস জেনারেলের কথা এখানে বলতে চেয়েছে। তো এই স্টেটস জেনারেল যেখানে 1214 জন সদস্য ছিল, আমরা সবাই জানি যাজকদের সদস্য সংখ্যা ছিল 308, অভিজাতদের 285 এবং তৃতীয় সম্প্রদায়ের 621 জন সদস্য ছিল। তো এই সদস্য, এই 1214 জন সদস্য, এখানে 3টি সম্প্রদায়, 3টি ভোট ছিল, মাথা পিছু ভোট ছিল না। যাই হোক, তো পরের প্রশ্নে আসি। 46 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধারণাটি সম্মেলন দ্বারা নেওয়া হয়েছিল? তো আমরা অপশানগুলো একটু দেখে নিই। সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করা হয়েছিল, 21 বছরের বেশি সমস্ত পুরুষ এবং মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল, ফ্রান্সকে গণতন্ত্র ঘোষিত করে দেওয়া হয়েছিল। তো উত্তর ফ্রান্সকে গণতন্ত্র ঘোষিত করে দেওয়া হয়েছিল। কবে ফ্রান্সকে প্রথমবার গণতন্ত্র ঘোষিত করে দেওয়া হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সকে প্রথমবার প্রজাতন্ত্র রূপে বা গণতন্ত্র রূপে ঘোষণা করে দেওয়া হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধি দ্বারা ফ্রান্স জার্মানির কাছ থেকে কোন স্থান ছিনিয়ে নিয়েছিল? বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, আলসাস এবং লোরেন এবং রাইনল্যান্ড। তো উত্তর কি আমরা জানি, আলসাস এবং লোরেন, এই দুটি জায়গা ভার্সাই সন্ধি দ্বারা ছিনিয়ে নিয়েছিল ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল ভার্সাই সন্ধি। তো আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া সহ জোট। তো পরাজয়ের পরে জার্মানির কাছ থেকে আলসাস এবং লোরেন এই দুটি অঞ্চল ছিনিয়ে নিয়েছিল। এই দুটি ছিল শিল্প সমৃদ্ধ অঞ্চল, এই জন্য এই অঞ্চল দুটিকেই ছিনিয়ে নেওয়া হয়েছিল। 48 নম্বর প্রশ্ন, রুজভেল্ট কোন পার্টির সদস্য ছিলেন? তো উত্তর ডেমোক্রেটিক পার্টির, রুজভেল্ট ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, আর্থিক মহামন্দার পরবর্তীকালে ব্রিটেনে কোন নীতিটি জনপ্রিয়তা পেয়েছিল? আর্থিক মহামন্দার পরবর্তীকালে, আর্থিক মহামন্দা কবে হয়েছিল? 1929 থেকে 30 সালে, এই সময়কালের মধ্যে আর্থিক মহামন্দা হয়েছিল। শুরু হয়েছিল 1929 সালের 24শে অক্টোবর। তো রোজগার বৃদ্ধি, অপশান তুষ্টিকরণ নীতি, বিদেশি ঋণ নেওয়ার নীতি, অন্য দেশের উপর আক্রমণ করার নীতি। তো এই মহামন্দার পরবর্তীকালে তোষণ নীতি গ্রহণ করেছিল ফরাসি তোষণ নীতি। তো আমরা সবাই জানি পরবর্তীকালে হিটলারের উত্থান ওই তোষণ নীতির মাধ্যমেই হয়েছিল। একই রকমভাবে জার্মানি রাইনল্যান্ড দখল করেছিল এবং পরবর্তীকালে পোল্যান্ড আক্রমণ এই তোষণ নীতিরই একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও প্রধান কারণই ছিল একটা তোষণ নীতি। 50 নম্বর প্রশ্ন, চীন কোন দেশের প্রতি তুষ্টিকরণ নীতির শিকার হয়েছিল? এখানে কোরিয়া, লাওস, জাপান আর জার্মানি। তো জাপানের তুষ্টিকরণ নীতির শিকার হয়েছিল। আমরা সবাই জানি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে চীন যথেষ্ট দুর্বল ছিল এবং জাপান চীনের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তো চলে আসি পরের প্রশ্নে। 51 নম্বর প্রশ্ন, আমেরিকার কোন রাষ্ট্রপতি জাপানের উপর আক্রমণের আদেশ দিয়েছিলেন? আইজেনহাওয়ার, ট্রুম্যান, কেনেডি না ডগলাস? তো আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যান জাপানের উপর আক্রমণের আদেশ দিয়েছিলেন। এটি কোন সময়? এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকার হয়েই যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীকালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বান কি মুন, ট্রিগভিলি, দাগ হ্যামারশোল্ড? তো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুম্যান্ড। এই জাতিসংঘ কবে গঠিত হয়েছিল? 1919-এ। 53 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ রাষ্ট্রপতি কে হয়েছিলেন? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রাষ্ট্রপতি ছিলেন এই চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ রাষ্ট্রপতি 1945 সালে হয়েছিলেন ক্লিমেন্ট ইটলি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ রাষ্ট্রপতি হয়েছিলেন। 54 নম্বর প্রশ্ন, গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সুলতান মাহমুদ, আলবতগিন, সবুকতগিন? গজনীর প্রতিষ্ঠাতা ছিলেন আলবতগিন এবং বিখ্যাত সম্রাট ছিলেন সুলতান মাহমুদ। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, নিম্নের কোন মতামত অলবেরুনির সঙ্গে যুক্ত ছিল না? এই যে নিচের যে কোন মতামতটি অলবেরুনির সাথে যুক্ত ছিল না? তিনি একজন ধর্মনিরপেক্ষ লেখক ছিলেন, সংস্কৃতের বিদ্বান ছিলেন, ত্রিকোণমিতির বিশেষজ্ঞ ছিলেন এবং বলছে কি ওনার গ্রন্থটি ওই সময়ের ভারতের সাথে সম্পর্কিত ছিল। তাহলে উত্তর কি হবে? না, তিনি একজন ধর্মনিরপেক্ষ লেখক ছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ লেখক ছিলেন এই মতামতটি সত্য না। বাকি একজন ধর্মনিরপেক্ষ ছিলেন, সংস্কৃতের বিদ্বান ছিলেন, ধর্মনিরপেক্ষ লেখক ছিলেন এটা তো সত্য না, আমরা দেখলাম। সংস্কৃতের বিদ্বান ছিলেন, ত্রিকোণমিতির বিশেষজ্ঞ ছিলেন এবং ওনার গ্রন্থটি সেই সময়কার ভারতের সাথে সম্পর্কিত ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। এই যে মতামত, এই মতামতগুলি সঠিক। 56 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে প্রথম মহিলা শাসিকা কে ছিলেন? রাজিয়া, চাঁদ বিবি, নূরজাহান, দুর্গাবতী? তো আমরা সবাই জানি মধ্যযুগের ভারতে প্রথম মহিলা শাসিকা ছিলেন রাজিয়া। রাজিয়ার সময়কাল কত? 1236 থেকে 40। নূরজাহানের সময়কাল ছিল জাহাঙ্গীরের সময়কালে, অর্থাৎ জাহাঙ্গীরের সময়কাল 1605 থেকে 1627। তো এই সময় জাহাঙ্গীরের সঙ্গী ছিলেন নূরজাহান। জাহাঙ্গীরের সাথে বিবাহ হয়েছিল 1611 সালে। দুর্গাবতী আমরা সবাই জানি আকবরের সময়কার বিখ্যাত ছিলেন দুর্গাবতী। চাঁদ বিবিও আকবরের সময়কার দাক্ষিণাত্যের আহমেদনগরের একজন বিখ্যাত শাসিকা ছিলেন। তো প্রথম যদি মহিলা শাসিকা বলা হয় মধ্যযুগের ক্ষেত্রে তাহলে রাজিয়া। পরের প্রশ্ন, কোন শাসক নিজেকে খলিফা বলেছেন? বলবন, কায়কোবাদ, জালালউদ্দিন খলজি, কেউ নয়? তো নিজেকে খলিফা বলেছেন বলবান। খলিফা সমতুল্য বলে তিনি নিজেকে প্রচার করেছেন, তো এই জন্য বলা হচ্ছে খলিফা বলেছেন নিজেকে। 58 নম্বর প্রশ্ন, কোন শাসক মঈনুদ্দিন চিশতির দরগা বানিয়েছিলেন? মঈনুদ্দিন চিশতির দরগা কোন শাসক বানিয়েছিলেন? ইলতুৎমিশ, বলবান, আকবর, কুতুবউদ্দিন আইবক? উত্তর ইলতুৎমিশ মঈনুদ্দিন চিশতির দরগা বানিয়েছিলেন। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন শাসককে পরাজিত করেছিলেন? আরাম শাহ, বলবান, রাজিয়া, আইবক? তো 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করেই সিংহাসনে বসেছিলেন। আমরা সবাই পড়েছি সেটা। ইলতুৎমিশের সময়কাল ছিল 1211 থেকে 1236। এরপর রাজিয়া সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, কোথাকার শাসকের কাছ থেকে ইলতুৎমিশ খিলাত পেয়েছিলেন? তো বাগদাদ, তুর্কি, ইরান, আফগানিস্তান? আমরা সবাই জানি বাগদাদের শাসক
আল মুস্তানসির বিল্লাহ। তো এই আল মুস্তানসির বিল্লাহর কাছ থেকে ইলতুৎমিশ খিলাত পেয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে। আমাদের এই সেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে এর পরের সেটটি আপনাদের প্রয়োজন, তাহলে আমাদের চ্যানেলে কমেন্টে জানাবেন এবং আমাদের এই প্রয়াস সম্পর্কেও আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।